নিষিদ্ধের মধ্যেই পুনরুত্থান, অনেকটা যুদ্ধের মাঠে ফিরে পাওয়া প্রাণ। রাজনৈতিক দৃশ্যপটে নতুন মাত্রা। ১ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে। এর ঠিক ৩ দিন পর ৫ আগস্ট দেশে ঘটে যায় ছাত্রজনতার বিপ্লব। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দলটির নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে। বিগত ১৫ বছরে শীর্ষ নেতাদের ফাঁসি, নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন মামলায় চাপে থাকা দলটি হয়তো ভাবেনি এভাবে প্রকাশ্যে রাজনীতিতে ফিরতে পারবে। বছরের পর বছর নেতাকর্মীদের দমিয়ে রাখা হলেও অভ্যুত্থানের পর বাধাহীন ও রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে জামায়াত, এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বাধাহীন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে জামায়াতের নীতিনির্ধারকরা। সভা-সমাবেশ সহ জনগণের কাছে দলটির ইতিবাচক বার্তাও পৌঁছে দিচ্ছেন তারা। নেতাকর্মীদের মধ্যে ফিরেছে স্বস্তি। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। অথচ ৫ মাস আগেও প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ উল্টো। অনেকটা আত্মগোপনেই সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে হতো দলটির নেতাদের। ছিল নানা ভয় ও আতঙ্ক। অনেক বছর পর ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রকাশ্যে আসে জামায়াতের রাজনীতি। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যুগান্তরকে বলেন, আমরা এটাকে জামায়াতের পুনরুত্থান বলব না। বেআইনিভাবে আমাদের সব রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক তৎপরতা, দলীয় কাজ, ছোটখাটো সভা-সমাবেশ, বাড়িঘর, অফিস সবই পতিত স্বৈরাচার নিষিদ্ধ করে রেখেছিল। আমাদের গ্রেফতার করা হয়েছিল বারবার, কিন্তু আমরা ছিলাম সবসময়ই। যতটা অত্যাচার, নির্যাতন উপেক্ষা করে আমরা পেরেছি মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, সংগঠন সম্প্রসারণ, আমাদের কর্মীবাহিনী, জনশক্তি, নেতাকর্মীদের চরিত্র গঠন, দাওয়াতি কাজ বিগত ১৫ বছর বৃদ্ধি করার চেষ্টা করেছি। এখন ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তিত অবস্থায় এখনও তো সেই স্বৈরশাসক নেই। সব দলই অবাধে সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি, জনগণের কাছে তার মেসেজ পৌঁছে দেওয়ার স্বাভাবিক একটা পরিবেশ পেয়েছি। জনগণের কাছে আমরা অবাধে যেতে পারছি, মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে। আমাদের এতদিনের তৈরি করা জনশক্তি, কর্মী মাঠে ময়দানে কার্যক্রম করছে। কাজ আমাদের সবসময়ই ছিল, এখন হয়তো পরিবেশ বাধাহীন হওয়ার কারণে সাংগঠনিক কার্যক্রমটা সবার কাছে দৃশ্যমান হয়েছে। এদিকে অস্বস্তির মধ্য দিয়ে বছর শুরু হলেও স্বস্তিতে বছর পার করছে জামায়াত। চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে আওয়ামী সরকার। তখন সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে রাজধানীসহ সারা দেশে মিছিল মিটিং করেছে জামায়াত। বছরের প্রথম দিকে দলটির একাধিক শীর্ষনেতা কারাবরণ করেন। তবে নির্বাচনের শেষে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগ দেয় দলটির নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন তৎকালীন সরকার বিরোধী অন্য দলগুলোর মতো সমর্থন জানায় জামায়াত। এতে গতি পায় আন্দোলন। প্রেক্ষাপটে ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ওই দিনই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। রাজনৈতিক পট পরিবর্তনের দিন ৫ আগস্টেই দৃশ্যপটে আসে জামায়াত। সেদিন দুপুরে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমানও অংশ নেন। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠকেও অংশ নেন জামায়াতের আমির। রাজধানীর মগবাজারে ১৪ বছর ধরে বন্ধ থাকা দলটির কেন্দ্রীয় কার্যালয় ৫ আগস্ট রাতেই খোলেন শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা। পরে তারা পুরানা পল্টনে মহানগর কার্যালয়েও যান। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। পরদিন জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হয়। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সারা দেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তাও দেন জামায়াতের আমির। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তার বলয় করেও প্রশংসা কুড়িয়েছে দলটির নেতাকর্মীরা। ৮ আগস্ট বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দেয় জামায়াত। ১২ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে জামায়াতের আমিরসহ প্রতিনিধিদল। পরবর্তী সময়ে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে দলটির শীর্ষ নেতাদের। ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গেও দলটির তৎপরতা লক্ষণীয়। বিভিন্ন সময়ে ঢাকাস্থ দূতাবাসগুলোয় কিংবা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কূটনীতিকদের বৈঠকও হয়।
বিদেশিদের আমন্ত্রণে বেশ কয়েকটি দেশও ভ্রমণ করেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন তারা। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী রাজধানী ঢাকাসহ সারা দেশে সভাসমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপর জামায়াত নেতারা। দেশের বিভিন্ন জেলায় বড় সমাবেশও করতে দেখে গেছে। বিজয় দিবসে রাজধানীতে সমাবেশ ও বর্ণাঢ্য বিজয় র্যালি করে দলটির নেতাকর্মীরা। এতে জামায়াতের আমিরও অংশ নেন। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। ইসলামী দলের বাইরেও কয়েকটি দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে জামায়াত নেতাদের অংশ নিতে দেখা গেছে। চলছে সাংগঠনিক তৎপরতা। দলীয় সূত্র জানায়, গণঅভ্যুত্থানের ১ মাস পর ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন হয়। দলটির কেন্দ্রীয় নেতারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম মহানগরীসহ এ পর্যন্ত প্রায় ৬০টি জেলা সফর করেন। এই সময়ে সারা দেশে ২০২৫-২৬ কার্যকালের জন্য জামায়াতের মহানগরী ও জেলাগুলোতে ইমারত নির্বাচন শেষ করে। জুলাই আগস্টে হতাহত কিংবা তাদের পরিবারের পাশেও দাঁড়ায় জামায়াত। দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম চালাতেও দেখা যায়। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা নির্বাচন নিরপেক্ষ হওয়াটাকেই চ্যালেঞ্জ মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। তাকে ডিস্টার্ব করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের সরকারের যে অভিযাত্রা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য দেশি-বিদেশি অনেক চক্র একটার পর একটা পরিস্থিতি তৈরি করছে। পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সিভিল সোসাইটি ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অরাজকতা তৈরি করা, বিভিন্ন দাবি নিয়ে প্রশাসন ও সরকারকে বেকায়দায় ফেলা ও হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে দেশের বাইরে একটা নতুন পরিস্থিতি তৈরি করাগুলোর কারণে সরকারের তো রোডম্যাপ, সংস্কার, নির্বাচনী দিনক্ষণ ঘোষণা বিলম্বিত হল। এখন সামনের দিনগুলোতে নির্বাচনের যে আইডিয়া তার অন্তর্বর্তী সরকার প্রধান সে পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এসব বাধা, চ্যালেঞ্জগুলো কতটা মোকাবিলা করতে পারবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ করতে পারবেন, এটাই বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সহ সিভিল প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি এসব সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করে অন্তত একটা নির্বাচন দিতে যতটুকু সংস্কার লাগে এগুলোই মনে হয় চ্যালেঞ্জ। আমরা এখনও আশাবাদী, সরকারের প্রতি আস্থা রাখি এবং আমরা সহযোগিতা করতে প্রস্তুত, যাতে তারা আগামী নির্বাচনকে নিরপেক্ষ করতে পারে। ৩০০ আসনে প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনেই প্রার্থী নির্ধারণের কাজ করছে দলটি। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপের তাগিদও দিচ্ছেন নেতারা। ৩০ আসনে জামায়াতের প্রার্থী প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আমাদের প্রার্থী চূড়ান্ত না, প্রার্থী প্রস্তুত করার প্রক্রিয়া চলমান। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আমাদের এই প্রক্রিয়া ততটা পরিণত রূপ লাভ করবে। আমরা চূড়ান্ত করিনি, কিন্তু প্রার্থী আমাদের আছে। যাচাই বাছাই ও জরিপ করছি, এ প্রক্রিয়াটা চলছে। জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা তো আছেই। আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে জোট হতে পারে। আবার অন্যান্য রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল, দেশ ও জাতির স্বার্থে তাদের সঙ্গেও ঐক্যের পরিবেশ হলে আমরা সেখানে ঐক্যবদ্ধ হতে রাজি। আমরা ঐক্যের প্রক্রিয়ায় বিশ্বাসী। জাতীয় ঐক্য এবং ঐকমত্যের ভিত্তিতেই কেবল বিশেষ করে আগস্টের চেতনা ধারণ করে এটা করা সম্ভব। যারাই ঐক্য করতে আগ্রহী হবে তাদের সঙ্গে ঐক্য করতে আমাদের দ্বিধা নেই। আলোচনায় অন্যান্য ইসলামী দল, জোট গঠনের চেষ্টা, পট পরিবর্তনের পর আলোচনায় আসে অন্য ইসলামিক দলগুলো, যাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। এজন্য দলগুলো নির্বাচনী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। যদিও ইসলামী দলগুলোর মধ্যে আদর্শগত অমিল থাকায় সেই জোট গঠনে সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট দলগুলো। এদিকে ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দলও অংশ নেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা প্রলোভন, অত্যাচার নিপীড়নের মধ্যেও এসব দল গেল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় সাধারণ জনগণসহ বিএনপি ও জামায়াতের কাছে এসব দলের কদর বেড়েছে।
এর মধ্যে কয়েকটি দল বিভিন্ন জোটের সঙ্গে মিলে বিএনপির ডাকা যুগপৎ আন্দোলনেও সরব ছিল। আগামী নির্বাচনকে সামনে রেখে জোটে ভেড়াতে এসব দল ফের আলোচনায় উঠে আসছে। কেউ কেউ এও মনে করেন, ইসলামিক দলগুলোকে জোটে ভেড়াতে সক্ষম হলে ভোটের মাঠের সমীকরণ অনেকটা সহজ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের তথ্যমতে বছরের শুরুতে নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। নির্বাচন বয়কসহ সরকার পতনের দাবিতে রাজধানীতে বেশ কয়েকটি বড় সমাবেশও করেছে দলটি। এসব সমাবেশ থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়। আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি তো সারা বছরই থাকে। তারপরও আমরা নতুন করে প্রার্থী সিলেকশনের কাজ করছি। আশা করি সেটা দ্রুত করে ফেলব। সারা দেশে জেলা কমিটিগুলো পুনর্গঠন হলে আমাদের নতুন নেতৃত্ব আসবে। তারপর নতুন কর্মসূচির দিকে যাব। এখন যেহেতু আন্দোলন সংগ্রামের কর্মসূচি নেই।